সুপ্রিয় দর্শক, এনআরবি টেলিভিশনের সরাসরি আয়োজন বাংলা মেল জার্নাল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম মিন্টু। আপনারা জানেন এই আয়োজনটি আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। এই আয়োজনে কমিউনিটির কিছু বিশিষ্ট মানুষ, আমরা মূলত সমসাময়িক বিষয় নিয়ে এই আয়োজনে কথা বলে থাকি। একই সঙ্গে এই আয়োজনটি সম্প্রচারিত হয় ফেসবুক এবং ইউটিউবে। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা আপনাদের মতামত সেখানে লিখে আপনারা জানাতে পারেন। আপনারা জানেন আমাদের জন্য অনেকগুলো আনন্দের সংবাদই রয়েছে যে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, কোনো দিন হয়তো তুলনামূলক আগের দিনের তুলনায় বাড়ছে, কিন্তু পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে এবং আমাদের প্রভিন্সিয়াল সরকার এবং ফেডারেল সরকার ধীরে ধীরে সমস্ত কিছুই আবার রিওপেন করার জন্যই আবার তৎপরতা চালাচ্ছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, কিন্তু সে সময়টা কখন সেটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি না। তাই আমাদের কমিউনিটি এই বিষয়ে কি ভাবছে, কমিউনিটির যারা বিশিষ্টজন তারা কিভাবে চিন্তা করছেন, আগামী দিনগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, সেগুলো নিয়েই আমরা কথা বলবো। আমি শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের কমিউনিটির খুবই পরিচিত মুখ এবং সবাই তাকে চেনেন। একাধারে তিনি বিল্ডার এবং রিয়েলটর। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জামাল হোসেন, তিনি আলবিয়ন বিল্ডিং কনসালটেন্ট ইনকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন আমাদের টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার সম্পাদক আহাদ খন্দকার, এবং আহাদ খন্দকারের অনেক পরিচয় রয়েছে। একাধারে তিনি সংগঠক, দীর্ঘদিন তিনি কানাডাতেও রাজনীতি করেছেন এবং তিনি নানানভাবে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত। আহাদ খন্দকার, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন আমাদের খুবই পরিচিত মুখ, তিনি মূলত মর্গেজ এজেন্ট এবং তিনি এখন যুক্ত রয়েছেন ব্রোকার ফাইন্যান্সিয়াল গ্রুপের সঙ্গে, এমডি আব্দুর রহিম। এমডি আব্দুর রহিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার, যাকে অনেকে চিনেন, এবং এনআরবি টিভিরও তিনি সঞ্চালক, মাসুদ করিম। মাসুদ করিম, আপনি হয়তো আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি আপনাদেরকে মিন্টু ভাই। থ্যাংক ইউ আপনাকে। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন, আমি যদি একটু পরিচয় করিয়ে দেই আপনাদের সঙ্গে, আইনুর কবির চৌধুরী, তিনি চকবাজার সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক। আইনুর কবির চৌধুরী, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা আজকে অতিথি রয়েছে তাদের সঙ্গে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমি শুরুতে একটু যেটি বলতে চাই, আপনারা জানেন যে এই সময়ে যখন একেবারে জরুরি অবস্থা ঘোষণা করা হলো এবং দোকান এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, সেই সঙ্গে সঙ্গে আমাদের কমিউনিটির যে পত্রিকাগুলো এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ প্রেসগুলো বন্ধ ছিল। পত্রিকা যে সমস্ত কাউন্টারগুলোতে ডিস্ট্রিবিউট করা হয় সেখানে ডিস্ট্রিবিউট করার কোনো ব্যবস্থা ছিল না, এবং একটি নিরাপত্তাজনিত ব্যাপার তো ছিলই, কারণ সবাই মিলে চেষ্টা করছিলেন যাতে আমরা সামাজিক দূরত্বটি বজায় রাখি এবং করোনা যাতে আমাদেরকে আরও বেশি আক্রান্ত করতে না পারে। তো সেই প্রেক্ষিতে আমি শুরুতেই যদি একটু আহাদ খন্দকারের কাছে আমি একটু যেতে চাই যে আসলে কমিউনিটি পত্রিকার কাছে অনেকেরই অনেক নির্ভরতা রয়েছে, বিশেষ করে অনেকে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে থাকেন, অনেকে নানান ব্যবসা বাণিজ্য করেন, যে ব্যবসাগুলোর নিয়মিত এক ধরনের প্রচারণা দরকার হয়, যেটি কমিউনিটি পত্রিকাগুলো এই দায়িত্বগুলো খুব সুন্দরভাবে পালন করে থাকে। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে কবে নাগাদ হয়তো আমরা ফিরতে পারবো পত্রিকা প্রকাশনায়? ধন্যবাদ মিন্টু ভাই, ধন্যবাদ এনআরপি টিভি ও আপনার বাংলা মেল পরিবারকে। শুভ সন্ধ্যা সবাইকে। আসলে এটা খুবই আপনার এই প্রশ্নটা অনেকেই আমাকে করছেন যে আমরা কবে নাগাদ ফিরতে পারবো। আমরা তো আশাবাদী। আমি তো প্রথম দিকে আপনার সাথে যখন কথা হয় বা আরো অন্যান্য পত্রিকা সবার সাথে যখন কথা হয়, সবাই আমরা আশাবাদী ছিলাম হয়তো মাঝখানে বন্ধের পরে, কিন্তু সময় যত যাচ্ছে আপনার আমাদের সংক্রান্ত লোকের সংখ্যা যদিও কমছে নাম্বার, কিন্তু এরপরেও আমরা এই পর্যায়ে যাই নাই যে এখন পর্যন্ত আমরা পত্রিকা চালু করে দেবো, কারণ এর সাথে অনেকগুলা রিস্ক আপনার জড়িত আছে। যে মনে করেন গ্রোসারিগুলার আপনি বলছেন বা আরো আমরা যারা ঘুরে এসে দেখেছি যে গ্রোসারিতে রাখার পত্রিকা রাখার র্যাকগুলা তারা বিভিন্নভাবে বন্ধ করে রেখেছে নিরাপত্তাজনিত কারণে। প্লাস
মানুষও, আমি অনেক হাই রাইজ বিল্ডিং এ পরিচিত অনেকজনের কাছ থেকে শুনেছি, যাদের বিল্ডিং এর সামনে নিচে ব্যালকনিতে ফ্ল্যাশ রাখা হতো, অনেকেই বন্ধ করে দিয়েছে। এবং অনেকেই বাসায় তো নিতেই চায় না লোকজন বাসায়। বিশেষ করে এটা সতর্কতামূলক করা উচিত সবার জন্য, আমাদের জন্য। আমি নিজেও করি, বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসার পরে প্রথমে গ্যারেজে রেখে, আপনি মনে করেন সে প্যাকেট গুলা গ্যারেজে রেখে দিন। এই অবস্থায় মানুষ একটা পত্রিকা নিবে, প্রিন্টিং জিনিস নিবে, ভাইরাস থেকে কতটুকু ফ্রি, প্লাস মানুষ চায় যে যতটুকু পারা যায় সতর্ক থাকতে, সতর্কতা অবলম্বন এটা প্রয়োজন, আমরাও চাই। সেই সব ব্যাপার চিন্তা করলে হয়তো সময় লাগবে, পত্রিকা প্রিন্টিং এ যেতে সময় লাগবে। কিন্তু অল্টারনেট হিসাবে আমরা কি করতেছি, আমি জানি আপনিও করতেছেন বা অন্যান্য পত্রিকাগুলো করতেছে, অনেকেই করতেছে, যে অনলাইনে চালু রাখতেছে, অনলাইনে ফেসবুকে নিয়মিত আপডেট করছে, যাতে কমিউনিটির মেসেজ সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে আমরা মানুষকে জানাতে পারি। আর মানুষের চাহিদা তো অপরিসীম, অগণিত ফোন আসতেছে, বিশেষ করে যে অনেকের বেসমেন্ট খালি হয়ে গেছে, বাসার ভাড়াটিয়া চলে গেছে, ভাড়া দিতে চান, ভাই কবে চালু করবেন। বিশেষ এর বাইরেও ব্যবসায়ীরাও সামার আসছে, প্রত্যেকেই চান বিশেষ করে দীর্ঘ বন্ধের পরে আবার ব্যবসা পুনরায় মানে ফুল স্পিডে চালু করতে হইলে তো সব দিক থেকে কভার করতে হয়, অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয়। ওনারাও জানতে চাচ্ছেন কবে নাগাদ চালু হবে। তবে আমরা আশাবাদী, যেহেতু আমার দিকে আলাপ আলোচনা করে তো অন্য সবাই সব পত্রিকাগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেব যে কখন একসাথে আমরা চালু করব। তবে হয়তো মাসখানেক যাবে, মাসখানেকের পরে আমরা ইনশাল্লাহ চিন্তা করতে পারবো। বাকিটা তো পরিস্থিতির উপর নির্ভরশীল। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শকদের জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানটি নানান কারণে গুরুত্বপূর্ণ, কারণ প্রচুর ফোন কল আমরাও পাই, কারণ আমাদের বাংলা মেল পত্রিকাটিও বন্ধ রয়েছে, একই সঙ্গে আমরা বন্ধ রেখেছি। এবং আদবা যেটি বলেছেন তার সঙ্গে আমার কয়েক দফায় কথা হয়েছে। আসলে আমাদের একটি সিদ্ধান্ত রয়েছে যে আমরা যখনই করব সবাই একই সঙ্গে নিরাপত্তার ব্যাপারটি মাথায় রেখে আসলে আবার প্রকাশনাতে যেতে হবে, কারণ সবার আগে এখন আমাদের জীবন এবং ঝুঁকি, এই দুটি জিনিসকে অনেক গুরুত্ব দিতে হবে, তারপরে আমরা যাব এই প্রকাশনাতে। তো আপনারা আহাদ খন্দকারের কাছ থেকে খুব বিস্তারিত জানলেন আসলে কবে নাগাদ কমিউনিটির পত্রিকাগুলো আবার বাজারে আসবে। এবার যদি আমি একটু জামাল হোসেন আপনার কাছে একটু জানতে চাই, আমি জানি যে যেটা এখন ঘটছে যে সব কিছু মিলিয়েই একটি অস্থির সময় আমরা পার করছি, কিন্তু তারপরও শুধু বাংলাদেশি কমিউনিটি নয়, আমাদের কানাডাতে বড় সংখ্যক একটি মানুষ তারা বিনিয়োগের জন্য রিয়েল এস্টেটকে একটি নিরাপদ জায়গা মনে করে থাকে, এবং গত কয়েক বছর ধরে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগটি যথেষ্ট লাভজনক এবং যথেষ্ট একটি সম্ভাবনাময় জায়গায় এসে দাঁড়িয়েছিল। বর্তমান পরিস্থিতিতে রিয়েল এস্টেট আসলে কোথায় দাঁড়িয়ে আছে আপনি যদি খুব সংক্ষেপে বলেন, কারণ আপনার কাছে এই সংক্রান্ত আরো অনেকগুলো প্রশ্ন আমাদের রয়েছে। Thank you, Mitu bhai. Actually, Corona has been changed our life forever. আমরা আর কোনোদিন will go back to the normal life অথবা normal যে attitude করে each other, to seeing each other, handshake with each other, or like talking to each other. এটা কবে আবার normal হবে we don't know yet. In terms of real estate, actually sales has been 73% down since 25th of April. But good things last couple of weeks, or the data we got from Real Estate Board on May 30th, which is a couple of days ago, it has been improved minus 36%. So what I'm trying to say here, sales down 73% mid of or end of April, but now it has been improved. It's about 36% sales down. So again, if I go a little bit details on how it's working now, even though sales is 36% down, people or whoever involving in real estate market, especially buy and sell, feel like people are moving a little better than a month ago. We have few sales occurred, and we are hoping that like it will be fine within a month or two before September. Also, I want to add a couple things here. Price didn't decrease, especially in Toronto. GTA overall different numbers in different area, but especially Toronto prices never been decreased
whatever was last year, still we are still the same way at the price point. But again, transaction is about this today report or a couple of days ago, 36% down. Again, it's not the same as like before. জামাল হোসেন, আমি যদি এইটার সঙ্গে একটি প্রশ্ন যুক্ত করতেই চাই, যে আপনি অনেক জোর দিয়ে বলছেন যে না, টরন্টোতে বাড়ির দাম আসলে কমবে না এবং টরন্টোতে মার্কেটটি খুব বেশি এফেক্ট করবে না। আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলেন যে আপনার এই কনফিডেন্সটা কেন, যে টরন্টোতে যে কোনো পরিস্থিতিতেই বাড়ির রিয়েল এস্টেট মার্কেটে কোনো ধস নামবে না, এই কনফিডেন্সের জায়গাটি কোথায়? Okay. The first thing, if we go back in January 1st, like we had about 30% inventory less compared to year before, which is before coronavirus affected in Toronto. So our inventory is never going to be same. Our inventory is never going to be same ever. Like in Toronto, it's going to be always short. That's why I'm trying to say, actually, where inventory is that, right? We don't have an inventory, so eventually it's going to be always like demand for it. ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমি যদি একটু এমডি আব্দুর রহিম আপনার কাছে যদি জানতে চাই যে বর্তমানে রিয়েল এস্টেট মার্কেট নিয়ে তো জামাল হোসেন বললেন, এবং আপনি দীর্ঘদিন ধরে আমাদের কমিটিতে মর্গেজ করে আসছেন। অনেককেই মর্গেজের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা সরকার ঘোষণা করেছে, ব্যাংকগুলো এক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু আমরা অনেক বিরূপ প্রতিক্রিয়াও পাচ্ছি কমিউনিটির অনেক মানুষের কাছে। তারা বলছেন তারা যখন ব্যাংকে যাচ্ছেন তাদের মর্গেজগুলো ডিক্লাইন করা হয়েছে, ডিফারেলগুলো করা হয়নি, এবং অনেক রকম যে সুযোগ সুবিধাগুলো দেবার কথা ছিল সেগুলো তারা ঠিকমতো পাননি। যারা পেয়েছেন এদের সংখ্যাটি খুব কম। এ বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ মিন্টু ভাই, ধন্যবাদ আনার ভাই। মর্গেজ যেটা আপনি বলছেন এটা আসলে ঠিক। এখানে ব্যাংকগুলো, এখানে আমাদের এখানে ধরেন অনেক ধরনের বাড়ির মালিক আছেন যারা মাল্টিপল প্রপার্টিজের ওনার। এর মধ্যে রেন্টাল প্রপার্টি আছে, নিজেরা থাকে, ইনভেস্টমেন্ট প্রপার্টি, তো সবগুলোর একটা ইনকাম সোর্স আছে। তো ব্যাংকগুলো মূলত যেটা করছে, আমি আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি এগুলো শেয়ার করতে পারছি, দেখা গেছে ওরা প্রিন্সিপাল হোম যেটা ওটাকে ডেফারেল করার সুযোগ দিয়েছে, রেন্টালগুলো দিতে চায় না ব্যাংকগুলো। কারণ ওরা এখন এক্সপেক্ট করতেছে যে ওখান থেকে তো রেন্ট, প্রত্যেকটা বাড়ির মালিক বা প্রপার্টির ওনার যারা, ওরা ওখান থেকে একটা রেন্টাল রেভিনিউ পাচ্ছে। দেয়ারফর ব্যাংকগুলো ওই রেন্টাল হোম যেগুলো এগুলো অনেকগুলো করেনি। আবার অনেকের দেখা গেছে যে বলতেছে যে ওরা প্রুফ দেখাচ্ছে যে মানে টেনেন্ট যারা, ওরা ঠিকমতো ভাড়া না দেওয়ার কারণে তার ওখান থেকে যে রেভিনিউ আসার কথা ছিল ওই রেভিনিউগুলো সে পাচ্ছে না। তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওরা ওই দুইটা প্রপার্টিরই ডেফারেল করে দিয়েছে আর কি। তো এটা কেস বাই কেস, অনেকের করা হয়েছে, আবার অনেকের করা হয়নি। এটা হলো ডেফারেলের বিষয়। এরপরে আছে মর্গেজ ডিক্লাইন। আসলে গত কয় মাসে কানাডার যে জব মার্কেটের মধ্যে একটা বিশাল অংশ আপনার আনএমপ্লয়েড হয়ে গেছে। অনেকে আবার দেখা গেছে যে বাড়ি কিনেছে হয়তো আপনার মে মাসে, কিন্তু সে লেড অফ হয়ে গেছে মে মাসের শেষের দিকে। তখন তার ওই মর্গেজগুলো সে সিকিউর করতে পারে না বিভিন্ন মানে এই সমস্ত কারণগুলোর জন্য। ব্যাংক তো তার নিজেকে ডিফেন্ড করবেই, যে আপনার জব না থাকলে মানে ওই ইনকাম সোর্স তার তো আর নাই। হয়তো আপনার জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মে পর্যন্ত ইনকাম সোর্স ছিল, কিন্তু মেতে যে আপনি আনএমপ্লয়েড হয়ে গেছেন, বাট আপনার বাড়ি হয়তো কেনা হয়ে গেছে আগে দিয়ে, তখন ওই জবগুলো আপনার একটা ভ্যালিড সোর্স অফ ইনকাম হিসেবে প্রেজেন্ট করা যাচ্ছে না, যে জন্য অনেকেরই মর্গেজগুলো ঠিকমতো কাজ করেনি। এগুলা ছিল আপনার মেইন কারণগুলোর মধ্যে একটা, যে কেন মানুষের মর্গেজগুলো ডিক্লাইন হচ্ছে আর কি। আমি যদি আরেকটু সংক্ষেপে একটু জানতে চাই আব্দুর রহিম, সেটি হচ্ছে যে বর্তমান সময় যারা বাড়ি কিনছেন, ক্লোজিং করছেন, তাদের ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে? কারণ এখন তো স্বাভাবিক বড় একটি অংশ জব হারিয়েছে, আপনি যেটি উল্লেখ করেছেন। তারা যদি আয়ের প্রমাণ দেখতে চান সেক্ষেত্রে তো সেটি খুব কঠিন কাজ, কারণ অনেকেরই জব নেই এবং আগামীতে তারা কাজে ফিরতে পারবেন কিনা এরকম কোনো গ্যারান্টিও নেই।
আমি জামাল ভাইয়ের সাথে একটু অ্যাড করি এখানে। জামাল ভাই যেটা বললেন যে প্রায় 76% পর্যন্ত আপনার সেল ড্রপ করছে। এই সেল ড্রপ করার পিছনে কিন্তু এটা একটা বড় কারণ। কারণ অনেকেই জব নাই, তার হয়তো মানে ভালো ইনকাম সোর্স ছিল, ওই জবগুলোতে এখন আর তার নাই। এখন সে চাইলেও হয়তো তার কাছে ডাউন পেমেন্ট আছে, কিন্তু তার কাছে ভ্যালিড ইনকাম সোর্স নাই। ভ্যালিড ইনকাম সোর্স না থাকার কারণে ইভেন আপনার অন্যান্য যারা জব করে না, সেলফ এমপ্লয়েড, অনেক বিজনেস বন্ধ আছে। ইভেন ব্যাংকগুলো ওগুলো চেক করে করে দেখে যে এগুলো কি ইমার্জেন্সি সার্ভিস না এগুলা নন ইমার্জেন্সি সার্ভিস। যে সমস্ত সেলফ এমপ্লয়েড মানে ছিল যেগুলো আপনার ইমার্জেন্সি সার্ভিস, ওগুলো কিন্তু ওরা মর্টগেজে কোনো ঝামেলা করতেছে না। কিন্তু যেগুলো আপনার নন ইমার্জেন্সি সার্ভিস, ওদেরগুলো ওরা গুগল চেক করে করে দেখে যে এগুলো আসলে ওপেন কিনা। আমার এক ক্লায়েন্ট আছে, তার রেস্টুরেন্ট ছিল, কিন্তু তার ভালো টার্ন ওভারও ছিল মানে গত বছরের শেষের দিকে এবং এ বছরের শুরুর দিকে। কিন্তু মার্চে যখন আসছে তখন তার 2টা রেস্টুরেন্টের মধ্যে একটা বন্ধ হয়ে গেছে, আর একটা শুধু টেক আউট চালু আছে। তো তার যেই রেভিনিউ গুলো আমরা ফাইন্যান্সিয়াল গুলোর মধ্যে মানে দেখানোর মতো থাকে আর কি, ধরেন মান্থলি যে সমস্ত টার্ন ওভার গুলো ছিল, ওই টার্ন ওভার গুলো তার আপনার মার্চ এপ্রিল মেতে নাই। তখন ওই সমস্ত ডিল যেগুলো আছে ওগুলো আসলে আমাদের খুব মানে প্রেজেন্ট করা খুব টাফ হয়ে যাচ্ছে, যেগুলো ব্যাংকগুলো মানে ওদের কবে ফিরতে পারবে বা কবে আমরা ফিরবো আপনার কাছে, এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আমরা কথা বলবো। আমি যদি একটু আইনুর কবির চৌধুরী আপনার কাছে যাই, কারণ আপনি বলতে গেলে ফ্রন্ট লাইনার, কারণ এই করোনা পরিস্থিতির মধ্যে আপনার দোকান প্রতিদিনই খোলা ছিল, আপনি নিজে সার্ভ করেছেন এবং আমি নিজে আপনার দোকানে গিয়ে দেখেছি যে আপনি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করেছেন এবং আপনি কাউন্টারে একেবারে অন্য বড় যেগুলো আমাদের ফ্র্যাঞ্চাইজি স্টোর তাদের মতো একেবারে গ্লাসের বক্স বসিয়েছেন, যাতে ক্রেতার সঙ্গে আপনাদের একটি ভালো রকমের সামাজিক দূরত্ব তৈরি হয় এবং আপনারা যাতে সার্ভ করতে পারেন। করোনা পরিস্থিতিতে কিভাবে সার্ভ করলেন এবং কি দেখলেন মানুষের মধ্যে বেসিক্যালি? থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মিন্টু ভাই, ধন্যবাদ এনআরবি টিভি এবং ধন্যবাদ আলোচক বিন্দু। আমরা এই করোনা পরিস্থিতি যখন সৃষ্টি হয়, যেহেতু আমাদের দোকানটা বাঙালি কমিউনিটির ভিতরে, আমরা তো আর দোকান বন্ধ রাখতে পারি না। আমি ঠিক সিদ্ধান্ত নিলাম যে 11টা থেকে 8টা পর্যন্ত সার্ভিস দেব এবং 2 in 2 out আমি চালু করলাম। আমি আমার গ্লাসের উপরে লিখে দিলাম 2 in 2 out। হ্যাঁ, এবং ফোন করবেন, ফোনে অর্ডার দিবেন, দেন আমরা আপনার অর্ডার রেডি করে ঠিক ফ্রন্ট সাইড ডোরের সামনে নিয়ে আসবো। আপনি ইন করবেন, আপনি যখন ইন করবেন তখন আর কোনো লোক থাকবে না এবং আপনি ইন করে পেমেন্ট করে বের হয়ে যাবেন, দেন অ্যানাদার পিপল ইন করবে আমার দোকানে। তো এই আমরা চেষ্টা করছি যে, এবং আমি 6 ফিট দূরত্ব মেনটেন করছি। আমি এখানে সাইন দিয়ে দিয়েছি 6 ফিট করে, এবং হ্যান্ড স্যানিটাইজার, গ্লোভস, মাস্ক, কারো যারা কাস্টমার দোকানে ঢুকতেছেন তারা এটা পড়ছেন কিনা এগুলি লক্ষ্য করছি। তারপরে আমরা এই 11টা থেকে 6টা পর্যন্ত, যেহেতু আমরা কমিউনিটিতে সার্ভিস দিতে হবে, কমিউনিটির এটা বেসিক নিড ফুড, যে কারণে আমরা যথেষ্ট সতর্ক অবলম্বন করছি এবং করে আসতেছি রাইট নাও, যে সার্ভিসের ব্যাপারে। এবং প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল। মাঝখানে একটু ক্রাইসিস ছিল, সেটা সম্পর্কে আমি একটু আপনাকে একটি প্রশ্ন করতে চাই আইনুর কবির। আমরা দেখেছি যে মাঝখানে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য, এগুলোর দাম একটু বাড়তির দিকে ছিল। আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছিলাম যারা দোকানের মালিক, তারা বলেছেন যারা আমাদেরকে সাপ্লাই দেন তারা দাম বাড়িয়ে দিয়েছেন। এখন কি অবস্থা আসলে? এখন তো পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো। সাপ্লাই কি আপনাদের ঠিক মতো হচ্ছে এবং দামের ব্যাপারটা কি ঠিক আগের জায়গাতে গিয়েছে নাকি দাম এখনো বাড়তি? ওকে, থ্যাংক ইউ মিন্টু ভাই, সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা বেসিক্যালি যখন করোনার যে ইয়াটা যখন শুরু হলো, তখন পাবলিক টু মাস মোর বাই করা শুরু করলো। তখন আমি অনেক কাস্টমার যাদের সাথে আমার ডিল হয়, আমার প্রত্যেকটা কাস্টমার সাথে আমার একটা গুড রিলেশনশিপ আছে,
আমি সবাইকে বলছি আপনারা এত বেশি বাই করিয়েন না, মাল অ্যাভেলেবেল থাকবে, যেহেতু আপনি যদি মোর বাই করেন দেন প্রোডাক্ট শর্ট পড়ে যাবে। তো রেট তেমন একটা বাড়ে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুধু মাঝখানে যে জিনিসটা ছিল সেটা হলো ডাল, কিছু চাউলের রেটও তেমন একটা বাড়ে নাই, কোনো কিছুর দাম বাড়ে নাই, এটা আমি আপনাকে এনশিওর করতে পারবো। প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আসতেছে। মাঝখানে যখন সবাই যখন মোর কিনতেছিল তখন একটু প্রোডাক্টের ক্রাইসিস ছিল। আমি আপনাকে হোপফুলি বলতে পারবো আমার এখানে কোনো জিনিসের দাম আমি বাড়ে নাই। মাঝখানে মিট একটু ইয়া ছিল, চিকেন একটু শর্ট ছিল, 2-4% 10 এটা হয়তো ইয়া হয়েছে, এখন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন কোনো কিছু প্রত্যেকটা প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল, প্রত্যেকটা। আপনি গ্রোসারি আইটেম বলেন, চিকেন, ফিশ, মিট, গোট, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল, কোনো জিনিসের দাম বাড়ে না। এবং বাইরে থেকেও আমি কয়েকদিন আগেও আমার মাল আসছে আছে নিউজিল্যান্ড থেকে, বেবি গোট, ওকে, মাল ডেলিভারি হয়ে গেছে, আসছে। তো এরকম সবকিছু অ্যাভেলেবেল। আশা করি আমি আপনার মাধ্যমে, এনআরবি টিভির মাধ্যমে আমি আমাদের বাঙালি কমিউনিটিকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা মোর বাই না করে আপনারা আপনাদের নিড যে আগে যে ওয়েতে বাজার করতেন ঠিক ওইভাবে বাজার করেন, সবকিছু স্বাভাবিক। হ্যাঁ, এখন স্বাভাবিক কত মিন্টু ভাই, কেউ যদি আগে 1 কেজি কিনে এখন যদি কেউ 10 কেজি কিনতে যায় সেই জায়গাটাতে আচ্ছা আমাদেরও ওই আজকে তো আমি আমার সাপ্তাহিক এই বাজারটা আছে যে এতগুলো গরু লাগবে, এতগুলো মুরগি লাগবে, এতগুলি আমার এই জিনিসটা লাগবে। যখনই আপনি বেশি বাই করতে যাবেন তখন কিছুটা ক্রাইসিস দেখা দিবে, এটা স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভালো মেসেজ পেলাম। সুপ্রিয় দর্শক, আসলে বারবারই যেটি বলা হয়েছিল যে আপনারা মানে আতঙ্ক তৈরি না করবার জন্য, কারণ বেশি বেশি করে কিনেই আসলে পণ্যের দাম সাময়িকভাবে বাড়ানো হয়েছিল, কিন্তু সবাই অনুরোধ করছে যে আসলে বেশি বেশি করে কিনবার দরকার নেই, এই মুহূর্তে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবেন, অন্য যাদের এই পণ্যগুলো প্রয়োজন তারাও যেন তারপরে কিনতে পারে। আপনি সব কিনে ফেললে অন্য যার হয়তো আরও বেশি জরুরি থাকতে পারে তিনি হয়তো তখন সেই পণ্যটি কিনতে পারবেন না। এই বিষয়ে আমাদের একটু সচেতন থাকা দরকারি। আমি মাসুদ করিম আপনার কাছে একটু যাব। আমি জানি যে আপনি ফুড অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমনিতে আপনি বাংলাদেশের খুবই স্বনামধন্য ক্রীড়া ভাষ্যকার। বর্তমানে তো মানে সবচেয়ে বেশি যে ইন্ডাস্ট্রিতে আক্রান্ত হয়েছে সেটি হচ্ছে ফুড অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি। কারণ এখনো পর্যন্ত সরকার চেষ্টা করছে যে কবে সমস্ত রেস্টুরেন্ট হোটেলগুলো পুরোপুরি খুলবে সেটির ব্যাপারে এখনো তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেননি, যদিও সীমিত পরিসরে অনেক রেস্টুরেন্টগুলো খুলছে, একটি গাইডলাইন মেনে তারা পরিচালনা করছেন। আপনি কি দেখছেন যদি আমাদেরকে বলেন। মেটু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই যে বাংলাদেশের বেশ কয়েকজন গুণীজনের সাথে আপনি আমাকেও যুক্ত করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে ফুড ইন্ডাস্ট্রির কথাটি বললেন এটি তো আমাদের দৈনন্দিন চাহিদা, কিন্তু এই করোনা ভাইরাসে সবাই আক্রান্ত হওয়ার পরে যে পরিস্থিতি আমাদের মধ্যে এসছে সেটি হচ্ছে ভীতি, যে আমাদেরকে ফুড এগুলি সংগ্রহ করতে যেতে হচ্ছে, আবার আমাদের সতর্কতাও কিন্তু অবলম্বন করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে গত যে 3 মাসে আমরা লকডাউন আছি কিংবা আমরা বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করছি আমাদের জীবন চালানোর ক্ষেত্রে, তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে নতুনভাবে একটা শিক্ষা আমরা সবাই পেয়েছি এবং নিজেদেরকে আমার মনে হয় যে নতুনভাবে সাজিয়েছি। আর ইন্ডাস্ট্রিগুলোর কথা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে সময় যত গড়াবে এগুলি আস্তে আস্তে তো আমার মনে হয় যে সবগুলোই ওপেন করবে। এবং আপনি কানাডার বর্তমান পরিস্থিতি দেখেছেন, তারা ইতিমধ্যেই যে ফেজ 1 বলেছিলেন সেটা তারা করেছে এবং আগামী সপ্তাহে তারা কিন্তু ফেজ 2 ওপেন করছে, যার মধ্যে প্রথম যে বক্তব্যটি রয়েছে সেটি হচ্ছে প্যাডিও ওপেন করা, রেস্টুরেন্টে যে প্যাডিওগুলি রয়েছে। আর আপনি জানেন যে এই মুহূর্তে আমাদের সবারই একটা দায়িত্ববোধ হচ্ছে নিজেদেরকে সতর্ক রাখা। আর সেক্ষেত্রে আমি মনে করি যে বিশ্বের
অনেক রাঘব বোয়াল যেসব দেশ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ধরাশয় হয়েছে। আর কানাডা কিন্তু সেক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে আছে বলে আমি করছি। এবং সেদিন হয়তো খুব একটা দূরে নয়, আমরা আবার হয়তো বড় বড় গ্রুপে আমরা বাইরে ঘুরতে পারবো। আর আমি আমার একটা পরিচয় আপনি ইতিমধ্যে দিয়েছেন, সেটি হচ্ছে ধারাভাষ্যকার। এবং আমার মনে হয় যে ছেলেমেয়েরা ইতিমধ্যে তারা কিন্তু মাঠে তারা ফিরেছে। অনেকে আমি দেখছি যে খেলাধুলার মধ্যে ঢুকেছেন, কিংবা শারীরিক যে কসরত সেগুলি তারা করছেন বডি ফিট রাখার জন্য খেলোয়াড়রা। তা আমার মনে হয় যে সব মিলিয়ে যে ওই দিনগুলো থেকে যে খেলায় ফিরে যাওয়া, আমরা খুব একটা দূরে নেই। আর খেলাধুলার কথা আসলেই একটি গ্রুপের কথা না বললে, সেটি হচ্ছে আপনার দর্শকদের কথা। আপনি জানেন যে খেলার প্রাণ হচ্ছে দর্শকরা অনেক সময় তারা নিজের ধন্যবাদ মাসুদ করিম, আবারও ফিরবো আপনার কাছে। আমরা যদি এ পর্যায়ে একটু আবারও আহাদ খন্দকার আপনার কাছে একটু জানতে চাই, আপনি কমিউনিটির সঙ্গে দীর্ঘদিন জড়িত, প্রচুর কাজ করেছেন কমিউনিটির সঙ্গে, অনেক সংগঠনের পেছনে থেকে সংগঠনকে গুছিয়ে দিয়েছেন। এই যে একটি সময় আমরা পার করছি, আমরা দেখেছি অনেক সংগঠনই এই সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, কমিউনিটির যারা আক্রান্ত তাদের পাশে এসে দাঁড়িয়েছে, যারা বয়স্ক, যারা ঠিক মতো চলতে পারছেন না, যারা বাজার করতে পারছেন না তাদেরকে বাজার করে দিচ্ছেন, অন্যান্য অনেক রকমের সাহায্য সহযোগিতা করছে, তরুণদের নানান গ্রুপ কাজ করছে। আমরা একটি নতুন ধরনের আমাদের কমিউনিটি দেখলাম। আমরা সবসময় অনেক সমালোচনা করে থাকি যে আমাদের ভিতরে অনেক ধরনের বিভেদ, আমরা নানান ধরনের হিংসা বিদ্বেষ এবং নানান ধরনের সংগঠন নিয়ে আমরা নিজেদের মধ্যে নানান ধরনের অনৈক্য তৈরি করে থাকি, নানান কিছু করে থাকি, এগুলো ঘটেই আসলে আমাদের মধ্যে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা দেখলাম প্রচুর মানুষই আসলে সাহায্যের হাত বাড়িয়েছেন, এখানে তারা সাহায্য করেছেন, বাংলাদেশে করেছেন, আপনারা নিজেরাও অনেকগুলো উদ্যোগের সাথে জড়িত। কি দেখলেন আপনি কমিউনিটিতে? দীর্ঘদিনের পুরনো একজন মানুষ, কমিউনিটির একজন ব্যক্তিত্ব হিসেবে কিরকম মনে হলো কমিউনিটি আসলে কোথায় দাঁড়িয়ে আছে? যে করোনা আমাদেরকে বদলে দিয়েছে, ঘটনা ঠিকই। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সকল ভাই, তরুণ, বয়োজ্যেষ্ঠ, অনেক বিভিন্ন সংগঠন কমিউনিটির পাশে, যারা আপনার যাদের প্রয়োজন, এই দুঃসময়ে যাদের সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সহায়তা করেছেন। অনেকগুলা গ্রুপ, বেশ কয়েকটা গ্রুপ টরন্টোতে কাজ করেছেন খুবই সাহসিকতার সঙ্গে। আমি তাদেরকে প্রথমেই আমি আপনার টিভি চ্যানেলের মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার সাথে তারা যখন কার্যক্রমের ভিতরে অনেকের সাথে কথা হয়েছে, তো এই যে অসীম সাহসিকতার সাথে চরম খারাপ অবস্থার ভিতরে মানুষ বের হচ্ছে না, ওনারা বৃদ্ধ লোকের বাসায় খাবার পৌঁছে দিচ্ছেন, বাজার সদাই করে নিয়ে দিয়ে আসছেন। অনেকের সাথে কথা আমি বলছি যে একটা জিনিস সচেতন ভাবে করবেন, এন্ড অফ দ্য ডে আপনাকেও বা যে ভাইকে বলছি, অনেককে তুমি করে বলছি, তোমাকেও বাসায় ফিরতে হবে, তো ভেরি কেয়ারফুল। তারা এই যে ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা সত্যি প্রশংসার দাবিদার। তো এই জন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করবো না, এটার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃসন্দেহে পুরস্কৃত করবেন। আর কমিউনিটির সংগঠনগুলা, কমিউনিটি আসলে করোনা আমাদেরকে এক নতুন পৃথিবীর জন্ম দিয়েছে। সত্যি আমি দেখেছি মানুষের জন্য যে কতটা। মিন্টু ভাই দেখেছেন গত কয়েকদিন আগে আমরা যে সৃষ্টির সেরা জীব আশরাফুল মখলুকাত, মৃত্যুকে ভয় না করে মৃত ব্যক্তিদের, নেগেটিভ চিহ্ন আছে, পজিটিভটা আমি বলছি, মৃত লোককে, যেখানে সন্তান পিতার মৃতদেহকে, করোনা আক্রান্ত সন্তান পিতার মৃতদেহকে পাশে যেতে ভয় পায়, সেই জায়গায় অনেক সাহসী লোক আপনার দাফন করেছেন, দাফন করতে করতে নিজেই জীবন দিয়ে দিচ্ছেন। এটা বাংলাদেশের চিত্র, এই যে মানবিকতার চিত্র, একটা টরন্টোতেও আছে। টরন্টোর আমার জানা মতো সব সংগঠনগুলো, অনেকগুলো সংগঠন, টরন্টো শুধু টরন্টো নয়, কারণ এখন অফুরন্ত সময় হাতে আমেরিকা, ইউনাইটেড কিংডম, লন্ডনে অনেকের সাথে আলাপ হচ্ছে। সবাই কিন্তু এই যে মানবিক পৃথিবী, এই যে মানবিক দৃষ্টান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমি অনেক ভাইকে জানি যারা উদার হস্তে দান করতেছেন বাংলাদেশে দুস্থদের মাঝে, বা যে সমস্ত বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনে, কিন্তু এরা মনে করেন আমাদের মিডিয়া বলেন, আপনার মিডিয়া বলেন, মিডিয়ার দ্বারা পাশে যাচ্ছেন না। তারা দান করছেন যার সন্তুষ্টির জন্য, সেই জন্য তারা গোপনীয়তা অবলম্বন করছেন। তারা ওই যে একটা কথা আছে না, ডান হাত দিয়ে দান করবেন, আপনার বাম হাত টের পাবে না, এই পন্থা অনেকেই অবলম্বন করছেন। এর বাইরে
সামাজিক সংগঠনগুলা বা আরো অন্যান্য সংগঠনগুলা, প্রফেশনাল সংগঠনগুলা, আমি জানি অনেক সংগঠনগুলা খুবই সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন ভাই আমাদের তো ইফতার কর্মসূচি পালন করতে হয় নাই, আমরা হয়তো পিকনিকও করব না। তো আমাদের তো একটা বড় বাজেট বেঁচে গেছে। এর বাইরেও আমরা মানুষ থেকে সংগ্রহ করে আমরা প্রয়োজনীয় এলাকায় বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি যাদের চাল ডাল প্রয়োজন। এটাও সামাজিক সংগঠনগুলো করতেছে, ব্যক্তিগত উদ্যোগেও করছে। এবং সেই সাথে আমি আরো অনুরোধ করব, যারা এখনো উদ্যোগ নেন নাই, অনেকেই চিন্তা করেন যে আমি তো খুব ফাইন্যান্সিয়ালি স্বাবলম্বী না, আমি যে সাহায্য করব, এটা আসলে আমার মনে হয় সঠিক চিন্তা না। আপনি উদ্যোগ নেন, আপনি এইভাবে চিন্তা করেন যে আমার বাসার বা মাসিক খরচের একটা অংশ আমি এই জায়গায় পাঠাবো। আপনার বাচ্চাদের, ভাইয়ের ছেলেদের, বাগনাদেরকে বলেন, দেখবেন $50-100 করে দেখবেন একটা বাজেট হয়ে গেছে। এটাতে 20-50টা পরিবার হয়তো বাংলাদেশে উপকৃত হয়ে যাবে। বাংলাদেশে বিশেষ করে মানুষগুলা দুই দিকে আক্রান্ত, এক করোনায় আক্রান্ত আর আরেকটা হচ্ছে অভাবে আক্রান্ত। তো মিন্টু ভাই, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের কমিউনিটির সংগঠনগুলা খুবই সাফল্যের সাথে, খুবই দক্ষতার সাথে, খুবই আন্তরিকতার সাথে মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে এসেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ব্যক্তিগত উদ্যোগে যারা করছেন এবং যারা করেন নাই, যারা করতেছেন, আমি আশা করব তারা আরো বড় মন নিয়ে এগিয়ে আসবেন, মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবসময় স্যালুট জানাই যারা ফ্রন্ট লাইনার, এবং আমাদের কমিউনিটিতে যেটি আহাদ ভাই উল্লেখ করছেন অনেকবার, যে প্রচুর মানুষ তৈরি ছিলেন যারা জানাজাগুলো আয়োজন করেছেন এবং নিজেরা গিয়ে দাফনের ব্যবস্থাগুলো করেছেন, যখন পরিবারের অন্য সদস্যদেরও যেতে মানা ছিল। বিভিন্ন যারা স্বাস্থ্য বিষয়ে নিয়ে যারা নির্দেশনা দেন তারা বলেছিলেন যে পরিবারের সদস্যরা থাকতে পারবেন না, তার বাইরেও যে কমিউনিটির মানুষেরা গিয়ে সেই আয়োজনগুলো করেছেন, ঝুঁকি নিয়েছেন এবং প্রত্যেকে তার জায়গা মতো চেষ্টা করেছেন। আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে প্রচুর মানুষই নানানভাবে সহযোগিতা করেছেন, যারা মানুষের সঙ্গে শেয়ার করছেন না, তারা জানতেও দিচ্ছেন না, বলতেও চাচ্ছেন না। আসলে সহযোগিতা এবং সাহায্যগুলো এভাবেই হওয়া উচিত। আসলে যখন আপনি করবেন, যে মানুষটি আপনার কাছ থেকে সাহায্য নিচ্ছে হয়তো বর্তমান সময় তার এই সাহায্যটি দরকার, কিন্তু আগামীতে হয়তো তার দরকার হবে না, হয়তো চক্ষু লজ্জায় তিনি সাহায্যটি নিতেও চাইবেন না যদি এটি পাবলিক করে দেওয়া হয়। আমরা যেন সবাই এই বিষয়টি একটু খেয়াল রাখি। জামাল হোসেন, আপনার কাছেই ফিরবো। আমরা রিয়েল এস্টেট নিয়ে জানতে চাই অনেক কিছু, এবং আপনি শুধু একজন রিয়েল এস্টেট এজেন্ট না, আপনি বিল্ডারও, প্রচুর বিল্ড করেছেন আপনি, বিশেষ করে সাউথ অফ কিংস্টনে। এই যে এত পরিমাণ টাকা বিনিয়োগ করা হচ্ছে, অনেক বিনিয়োগকারী এই সেক্টরটাতে বিনিয়োগ করছে, বিশেষ করে যারা নতুন বাড়ি বানাচ্ছে, এবং নতুন বাড়িগুলো তো বানাতে গেলে অনেক পরিমাণ বিনিয়োগের দরকার হয়। যদি মার্কেট আগের মতো সেইভাবে চাঙ্গা না হয়, এই ব্যবসাটা কি ঝুঁকির মধ্যে পড়বে কিনা, নাকি রিয়েল এস্টেটের মতোই আপনি বলতে চাইবেন যে না, নতুন বাড়ির ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে না, বাড়ির চাহিদা থাকবে, মানুষ বাড়ি কিনবে? Mintu bhai, thank you for asking this. Actually, what I'm trying to say here, actually, this time is like a pause, like I mentioned in earlier question that sales is 73% less than compared to last year. So what is happening here? Whoever buying or selling or building, they are confused. But let's say I started about 20 homes beginning of the year, and December, January, February, like whatever I start, I cannot stop. Okay. So, so what I'm trying to say here, we don't know where we're going. But as far we see last couple of weeks, market is still supporting for the prices. So how is it going to continue for next few months? Is it going to be better? Price didn't decline. So everybody hoping that it will come back. But when and how, and is it going to be same in 2 months? We don't know. That answer, actually, we don't know it. But again, so whatever I started, job actually going very well. We actually produce more, work every day compared to 4 months ago. You might ask me why, how? We're still maintaining our social distance, and wherever the construction never been stopped. Only thing, last 3 months we could not start any new jobs, starting the brand new ones. From last
a couple of weeks ago, we started new ones. Whatever existing one we have started like a few months ago, we can continue those ones. So we have more people eager to work, but again, there's a lot of restriction. More than 5 people cannot work in a house. But good thing our industry, like in a scale like me, like about doing 20, 25 homes, we shifted our, like whoever doing, let's say a plumbing, he's doing this house, he's going other house, like we are shuffling the, like, trades, one project to another project. So what I'm trying to say here, our job actually is continuous last few months. We didn't have any effect on that. But again, prices and continue, is it gonna grow or not? That definitely I cannot answer that. But as of today, standing, I see price is still the same. Again, interest rate is too low. Rohit Bhai might agree with that. If it's 5 months ago interest rate and today's interest rate almost half, less than half. So even though job market, a lot of people losing their job, a few things here to say. Who actually lost the job? The people you mentioned a few minutes ago, actually, Masood Bhai, that the people working in hotel, restaurant, those people, they lost the job. But most of the people who had the higher salary, who are really capable for get the house or get the mortgage, like over 100,000 or more salary, they didn't lose the job at all. Like they did, but which is about 13% overall in the in Canada. So that's why I'm saying, market to be remaining strong. Inventory is not there. Inventory never going to be enough in Toronto. If you see in maybe a year or 6 months, next spring, a lot of people trying to move from other countries to here. The reason our government helped a lot on this situation. World have been seeing it, how we handle this scenario at this moment in Canada. And also, I was talking to a lady from Hong Kong this afternoon. She said a lot of people from Hong Kong, what happened a few days ago, they are all trying to move into Canada. So I don't know, in a short term, long term, it will be the best place for the investor and for our industry, building homes or buying and selling. That's what I can tell you. ধন্যবাদ আপনাকে। আমি সঙ্গে সঙ্গে একটু এমডি রহিম চৌধুরী আপনার কাছে জানতে চাই যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে ইন্টারেস্ট রেট এখন অনেক কম, তো যারা বাড়ি ওন করছে, যারা প্রপার্টি ওন করছে, ইন্টারেস্ট রেট কম হওয়ার সুযোগটা তারা কিভাবে নিতে পারে? যারা ইতিমধ্যে যারা বাড়ির মালিক, এক বা একাধিক বাড়ির মালিক, তাদের ক্ষেত্রে এই সুবিধাটি কি কাজে দিবে? আমরা একেবারেই শুনতে পাচ্ছি না। আমার মনে হয় আপনি সংযোগটি কেটে দিয়ে আবার আপনাকে কানেক্ট হতে হবে। আমরা আপনার কাছে এই প্রশ্নে ফিরবো, আপনি আবার আমাদের সাথে নতুন করে যুক্ত হন। আমি যদি একটু আইনুর কবির চৌধুরী আপনার কাছে ফিরি, অনেক দিন ধরেই আপনি কমিউনিটিতে কাজ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। এই যে আপনারা বললেন যে এক ধরনের সামাজিক দূরত্ব আপনারা তৈরি করেছিলেন দোকানে এবং সেখান থেকে আপনারা আপনাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়েছেন, কিন্তু এখনও তো ড্যানফোর্থে গেলে আমরা দেখি প্রচুর মানুষ আসলে সত্যি কথা যেটি মাস্ক ছাড়া তারা ঘুরে বেড়াচ্ছে। অনেকে হ্যান্ড গ্লোভস যখন প্রয়োজন তখন ব্যবহারও করছেন না, অনেকে ৩-৪ জন মিলে ঘুরে বেড়াচ্ছেন। আপনি যখন এই কাজটি করেছেন, এই সামাজিক দূরত্বের উপর জোর দিয়েছেন এবং চেষ্টা করেছেন এটি করতে, আপনার যারা ক্রেতা তাদের কাছ থেকে আপনি কি ধরনের সহযোগিতা পেয়েছেন? আমি বলতে পারি এই সামাজিক দূরত্ব এবং মাস্ক, হ্যান্ড গ্লাভস এগুলোর জন্য আমার কাস্টমার, আমার যে ক্রেতা সাধারণ আছেন, ওরা সবাই সহযোগিতা করছেন এবং তারাই দোকানে ঢোকার সময় দূরত্ব মেনটেন করার চেষ্টা করে। সবাই মোটামুটি অ্যালার্ট যে না, এটা মেনটেন করতে। এখন আমাদের কমিউনিটিতে হোক বা অন্য কমিউনিটিতে, এটা যখন মোর পিপলস, এখন সামার টাইম, ড্যানফোর্থ একটা বাঙালি পাড়া বলেন, ড্যানফোর্থ বাঙালির জন্য, ইন্ডিয়াদের জন্য, পাকিস্তানের জন্য এটা একটা পপুলার প্লেস। যেহেতু পপুলার প্লেস, সেহেতু এখানে একটু পাবলিক গ্যাদারিংটা একটু বেশি। সেহেতু আমি এটা হোপফুলি বলতে পারি, আমার দোকানে যারা আসেন
তারা আমার থেকেও এরা অ্যালার্ট থাকেন। এরা আলহামদুলিল্লাহ, আমি এই ব্যাপারে খুব মানে যে ওরা সব সময় দূরত্ব বজায় রাখেন, আবার একজন ঢুকলে আরেকজন একটু ওয়েট করতেছেন। দুই একজনের ব্যতিক্রম আছে, নাই যে এমনও না, অনেক সময় ওয়েট করতে চায় না। যেমন বাঙালি অন্যান্য গ্রোসারিতে গেলে যে মেনটেনটা, আপনি মেট্রোতে যান, অন্যখানে যান, সিরিয়াল ধরে দাঁড়া থাকবেন, এখানে কথা বলার কোনো সুযোগ নেই। যেহেতু বাঙালি দোকান, আমরা সবাই বাঙালি, সেহেতু একটু ব্যতিক্রম হয়, সবাই একটু আবদার করে, ভাই তারা আছে, এটা আছে, তারপরে মেনটেন চেষ্টা করতেছি আমরা। এবং আমার এখানে যারা আসেন তারাও চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। এই মিন্টু ভাই, আপনার মাধ্যমে আমি একটা ইয়া বলতে চাই, সেটা হলো যে আমাদের আসাদ ভাইও মানে আছেন, আমাদের খুব পরিচিত মুখ, আমাদের সালাম ভাই, আমাদের তুতিজুর রহমান ভাই, আমাদের আরিফ ভাই, এই যে কয়েকজন লোক আমাদের সবচেয়ে কাছের, যারা চলে গেলেন, আজকে আমি আপনার মাধ্যমে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। এটার সাথে আমার সাথে আমাদের আহাদ ভাই বলেন, আমাদের জামান ভাই বলেন, আমাদের শাহিন ভাই বলেন, সবাই মানে এক হবেন যে আমার খুব খারাপ লাগে আজকে তাদের কথা মনে হলে। আজকে যাদেরকে আমরা হারাই ফেলছি, হয়তো হায়াত মৌত আছে, আল্লাহ যে কোনো টাইমে যে কোনো লোককে নিয়ে যাবেন। হ্যাঁ, তো এইসব লোকগুলিকে আজকে খুব বেশি মিস করতেছি, খুব মনে পড়ে। আমি খুব মানে বেশি করে স্মরণ পড়ে যে আমাদের সালাম ভাই, তুতিজুর রহমান ভাই, তুতিজুর রহমান ভাইয়ের সাথে আমার এত বেশি সম্পর্ক ছিল, আমার এখানে কোরবানি করতেন, উনি আমার কাছে আসতেন, আমার বউকে উনি খুব ভালোবাসতেন। হ্যাঁ, আমার সাথে সম্পর্ক খুব ভালো ছিল। আমাদের সালাম ভাই আসলে কোথায়, ছোট ভাই আমাকে ভালো জিনিস দিবা। এই যে লোকগুলিকে আজকে আমরা মিস করতেছি, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক। আর যারা আমরা এখনো আছি, যারা প্রতিটা মুহূর্ত এগুলো পেশ করতে, আমি সবাইকে, আপনার মিন্টু ভাই আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, আমরা সমাজের দূরত্ব বজায় রাখবো, আমরা মাস্ক গ্লোভ পরবো, আমরা সতর্ক থাকবো। আমরা এই চেষ্টা যেন আমরা সবাই করি। বাংলাদেশেও যেটা আহাদ ভাই বলছিলেন যে বাংলাদেশে তো গণবসতি, যেখানে 20 কোটি মানুষ, সেখানে বাংলাদেশ গভর্নমেন্টও চেষ্টা করতেছে যে ওদেরকে সেফ রাখার জন্য। এত মানুষের ভিতরে কতটুকু কন্ট্রোল করতে পারে গড নোস। বাংলাদেশে ডে বাই ডে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমরা এই আলোচনায় ফিরবো আবারও। আপনি যে সূত্রটি বলেছেন সেটি আমরা আসলে আবারও স্মরণ করতে চাই। ড্যানফোর্থের আমরা অনেক প্রিয় মুখগুলোকে হারিয়েছি, যাদেরকে আমরা নিয়মিত ড্যানফোর্থে দেখতাম, যাদের নাম আপনি বলেছেন। আমরা আসলে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য দোয়া প্রার্থনা সবসময় আমাদের থাকবেই। এমডি আব্দুর রহিম, আপনি ফিরেছেন, আমাদেরকে কি শুনতে পাচ্ছেন এখন? আপনি? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার ভয়েস কি যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপনি যদি একটু বলেন যে আলোচনাটি আমি বলেছিলাম যে আসলে ইন্টারেস্ট রেট তো কম রয়েছে এখন, কিন্তু যারা বাড়ির ওনার কিংবা যারা প্রপার্টির ওনার ইতিমধ্যে হয়েছেন, তারা কিভাবে এই সুবিধাটি নিতে পারবে? আসলে আমাদের মর্টগেজ যেগুলো, আমরা এক্সিস্টিং বাড়ির মালিক যাদের মধ্যে যাদের অলরেডি মর্টগেজ গুলো আছে, এরা অলরেডি এগুলো একটা মানে ফিক্সড পেমেন্ট এরা পে করতেছে। কারো ভেরিয়েবল রেট অনুযায়ী ওদের মান্থলি পেমেন্ট গুলো অলরেডি সেট করা, আবার অনেকের ফিক্সড রেট অনুযায়ী মান্থলি পেমেন্ট গুলো সেট করা। তো যাদের অলরেডি ফিক্সড রেটে মান্থলি পেমেন্ট গুলো সেট করা, এরা আসলে খুব একটা অ্যাডভান্টেজ পাচ্ছে না, কারণ এই রেট গুলো যখন কমছে, এগুলা তাদের ফিক্সড রেট কন্ট্রাক্টের যে সমস্ত মর্টগেজ গুলো আছে ওগুলোকে কোনোভাবে ইফেক্ট করে নাই। কিন্তু যারা ভেরিয়েবলে ছিল এরা অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে। যেমন আগে প্রাইম রেট ছিল 3.95, ওটা কমে এখন 2.45 নেমে আসছে। তো যারা 3.95 আগে মর্টগেজ গুলো পেয়েছেন, ওনাদের সবারই একটা ডিসকাউন্ট ছিল, কারো 0.5, কারো 0.6, কারো 0.78 এরকম। তো 2.45 থেকে ওই ডিসকাউন্টটা বাদ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেকেরই মর্টগেজ ইন্টারেস্ট গুলো 2% নিচে নেমে আসছে। যাদের ভেরিয়েবল রেট ছিল এরা সবাই ওই অ্যাডভান্টেজটা পাচ্ছেন, কিন্তু যাদের ফিক্সড রেটে মর্টগেজ করা ছিল এরা খুব একটা বেনিফিট পান নাই আর কি, এবং ওদের টার্ম শেষ হওয়ার আগ পর্যন্ত মনে হয় না এটা পাবেন। তো যারা ইমিডিয়েটলি, কারো যদি ধরেন ফিক্সড টার্ম ক্লোজ হয়ে যাচ্ছে, সে মে মাসে বা জুন মাসে কারো ফিক্সড টার্ম, বা অগাস্ট সেপ্টেম্বর
এই লো রেট মানে প্রাইম রেট কম থাকা অবস্থায় যাদের টার্ম শেষ হয়ে যাচ্ছে ওরা যদি তখন রিনিউ করে, ভেরিয়েবল রেটে যদি ওরা রিনিউ করে ওনারাই অ্যাডভান্টেজটা আবার পাবেন। কিন্তু যাদের লং টার্ম ফিক্স রেটে মানে কন্ট্রাক্ট গুলা করা আছে ওনারা হয়তো ওই অ্যাডভান্টেজটা পাবেন না আর কি। ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আপনার কাছে আমরা। মাসুদ করিম, যদি আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে যে বিষয়টি নিয়ে আমরা আরেকটু জানবো সেটা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন নিয়ে। অনেকগুলো ইন্টারন্যাশনাল বড় বড় ইভেন্ট ছিল আমাদের ক্রীড়াঙ্গনে, যেগুলোর কোনোটাই সম্ভবত হয়তো এবছর আর হচ্ছে না। আপনি কি জানেন এই বিষয়ে, যদি আমাদেরকে একটু বলেন। মিন্টু ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সমগ্র বিশ্ব এখন কি ভাবছে খেলাধুলা সম্পর্কে। আগের বার যখন আমি কথা বলছিলাম তখন একটি কথা আপনাকে আমি বলেছি, সেটি হচ্ছে যে সবাই এখন আনন্দ উল্লাস কিংবা বিনোদনের থেকে নিজেদের যে স্বাস্থ্যগত কিংবা নিজেদের সেফটিটার তারাই বেশি চিন্তা করছে। তো ইতিমধ্যে আপনি দেখেছেন যে জার্মানির মতো দেশ, যেটি করোনায় আক্রান্ত বৃহৎ একটি দেশ, অত্যন্ত কঠোরভাবে আক্রান্ত হয়েছিল জার্মানিতে, তারা কিন্তু খেলা শুরু করেছে। কিন্তু খেলা শুরু করলেও আমার মনে হয় যে ওই খেলাগুলির দিকে যে বিশ্ববাসীর সেরকম নজর রয়েছে সেটি কিন্তু ফলাও করে বলা যায় না। যে এখন আরেকটি প্রশ্ন আমি সংযুক্তই করি মাসুদ করিম, সেক্ষেত্রে হচ্ছে যে ভ্যাকসিন কিংবা করোনা সংক্রান্ত মাসুদ করিম আরেকটি প্রশ্ন করতে চাই এই জার্মানির প্রসঙ্গে, যেহেতু আপনি আনলেন। বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বের অনেক ভালো ভালো ক্রীড়ামোদী যারা রয়েছেন তারা কিন্তু এটিকে খুব সাপোর্ট করেননি, কারণ এই সময় কেন আবার খেলতে দেওয়া হলো এই পরিস্থিতিতে? মিন্টু ভাই, এটি আসলেই কেউই সাপোর্ট করেনি, কিন্তু আমার মনে হয় যে একেবারে ওয়ার্ল্ড থেকে যে খেলাধুলার আয়োজন সম্পূর্ণভাবে ডিলিট করে ফেলা কিংবা কিছুই হবে না সেটি ভেবেচিন্তেই আমার মনে হয় তারা আংশিক সতর্কতা অবলম্বন করেই ক্রীড়াঙ্গনে আংশিক তারা পদচারণা করেছে। কিন্তু আপনি দেখেছেন একটি জিনিস, যে তাদেরকে কিন্তু কেউ ফলো করেনি এই মুহূর্তে। সেটি সঠিক একটা সিদ্ধান্ত হয়েছে কি হয়নি সেটা আমি বলবো না, কিন্তু আমার মনে হয় যে অন্যান্য দেশগুলি কিন্তু এই জার্মানির পিছে দৌড় দিয়ে তাদের লিগ চালু করেনি কিংবা অন্যান্য খেলা শুরু হয়নি। ইভেন আপনি আমেরিকা কানাডাতেও দেখেছেন যে তারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আর আপনি জানেন যে মাঠে যখন খেলা হয় তখন আপনার ওই সেফটি মেনটেন করা কিংবা আনন্দ উপভোগ করার সময় কোনো মানুষেরই আর হুঁশ থাকে না। দর্শককে কি করছেন, নাচ গান, তখন আপনি ওই যে সোশ্যাল ডিস্টেন্সের যে কথাটি আসছে, আমার মনে হয় যে ওটি মেনটেন করা কোনো দর্শক কিংবা সমর্থকের পক্ষে ওটি সম্ভব নয়। এই জন্য পরবর্তীতে অন্যান্য দেশগুলি এবং কানাডা, যাই বলি না কেন, প্রতিটা দেশকেই আমার মনে হয় যে আরো সতর্কভাবে এই ইভেন্টগুলি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তারপর আমরা আরও কিছুক্ষণ আসলে আলোচনা চালিয়ে যেতে চাই, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যে জিনিসগুলো অনেকেরই জানবার ইচ্ছে ছিল। বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেছেন, অনেকে ইমেল করেছেন, অনেকে ফোনে জানতে চেয়েছেন। আমি আবারও ফিরবো আহাদ খন্দকারের কাছে। আহাদ খন্দকার, আপনি যদি বলেন আসলে এই সময়ে আমরা তো একটি পর্যায়ে পার হয়ে এসেছি, ভ্যাকসিন কবে আবিষ্কার হবে আমরা জানি না এখনো পর্যন্ত, যদিও ধারণা করা হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে হয়তো বাজারে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু কেউ দিনক্ষণ তারিখ ঠিক করে এখনো বলতে পারছে না কবে এগুলো আসবে। তো যে রকম পরিস্থিতিতে আমরা রয়েছি সেটি হচ্ছে নিরাপদ দূরত্ব রেখে, সামাজিক দূরত্ব রেখে এবং অনেক সতর্কতার সাথেই আমাদের বাকি কাজগুলো করতে হবে। এবং আমাদের মধ্যে এক ধরনের সতর্কতা, এক ধরনের আশঙ্কা এটি থাকবেই সারা বছর জুড়ে। আগামীর পৃথিবী কেমন হবে মনে হয় আপনার কাছে, এবং আমাদের কি করণীয়? ধন্যবাদ মিন্টু ভাই। তো আমাদের তো সামাজিক জীবন জীবিকা দুইটাই আমাদের চালু রাখতে হবে, তবে জীবন প্রথম, আমার জীবন প্রথম। আমরা সবাই সতর্ক থাকবো স্বাস্থ্য দিকগুলা, সামাজিক দূরত্ব, সামাজিক যেটা সোশ্যাল ডিস্টেন্সিং, ওইটা মেনে আমরা চলবো। এর বাইরে আরেকটা জিনিস আমি এড করবো, আমরা সামার এসেছে, সুন্দর ওয়েদার,
আমরা সবাই সুযোগ নিচ্ছি, আমরা অনেকেই আপনার ব্যাকইয়ার্ডে আমরা পরিবার সহ দিন কাটাতে ফেলি, কিন্তু এর সুযোগে যাতে কেউই ভুল ক্রমে আমাদের যে আমরা জানেন আমরা খুব সামাজিক জাতি, আপ্যায়ন প্রিয়, সুযোগ পেলেই বন্ধু বান্ধবকে দাওয়াত করি বা আত্মীয় স্বজনকে দাওয়াত করি বা চলে যাই আমরা কখনো, এই কাজটা করবেন না। আজকেও বিভিন্ন মিডিয়ায় আপনারা যারা খেয়াল করেছেন দেখেছেন ব্রামটনে নিউজ এসেছে গত 26 মে থেকে 1 জুন পর্যন্ত এই 5 দিনে এই সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য, এটা ভায়োলেশনের জন্য 56টা টিকিট, 56 জনের বিরুদ্ধে চার্জ এনেছে। এদের বিরুদ্ধে আউট অফ 56 19 চার্জ হইল ব্যাকইয়ার্ড পার্টি। তো কেউ যাতে ভুলক্রমে আমরা এই জিনিসগুলো না করি, যে ব্যাকইয়ার্ড পার্টিতে না যাই। এখন আমাদের কি, আমাদের বর্তমান করোনা যে শিক্ষা দিয়েছে, আমাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আগে এক ভাই বলেছেন যে আমাদের হ্যান্ডশেক, কোলাকুলি, কাছে যাওয়ার প্রবণতা আস্তে আস্তে ভুলে যে আমরা ডিস্টেন্স মেনটেন করে আমরা অনেক সময় খুব জরুরি প্রয়োজনে হয়তো একজনের বাসায় যাবো একটা মেডিসিন ডক্টরের জন্য, খুব ভদ্র, আমরা তো খুবই বললাম যে আমরা খুব অতিথি প্রিয় জাতি, আসেন ভাই আসেন চা খেতে, ভিতরে আসেন, আমরা ডাকবো না কাউকে, ডাকলেও ভিতরে ঢুকবো না, এই সমস্ত জিনিস মেনটেন করে ব্যবসাপাতিও আমাদের চালু করতে হবে। তো গভর্নমেন্টের দেওয়া বিধি, বিশেষ করে আপনার এখানকার হেলথ অফিস থেকে যেগুলো নির্দেশনা আসে, এগুলো খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয়। এগুলো যদি আমরা মেনে চলি আমাদের সকলের জন্য, আমরা কমে যাচ্ছে বলে মনে করেন, অনেক সময় আমাদের অনেক সময় ভিতরে আছে যে এই চলে যাচ্ছে, কমতেছে, আগে প্রতিদিন আক্রান্ত 700 জন, 680 জন, এখন 300-তে নেমে আসছে, 250-তে নেমে আসছে, হয়তো ইনশাল্লাহ আগামীতে আরো কমবে। কিন্তু কোনোভাবেই আমাদের ডিলে হলে চলবে না, আমাদের এটা গাফাসলে চলবে না যে কমে যাচ্ছে আমরা বোধহয় সেফ হয়ে যাচ্ছি। আনটিল এন্ড আমাদের এইসব নিয়েই চলতে হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং পারস্পরিক যে আমাদের যে মানবিক পৃথিবীটা রচিত হচ্ছে মানুষ মানুষের প্রতি যে সহানুভূতিশীল, সাহায্যকারী, আমরা একে অন্যের পাশে দাঁড়াই, এই জিনিসটা বজায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে যে কথাগুলো তিনি বললেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে সবকিছুর বিরুদ্ধে হচ্ছে জীবন, এই মুহূর্তে বেঁচে থাকা, এবং এই জন্য আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলা, এবং একটি কাজ যেন আমরা না করি সেটি হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে এইটি একটি ক্রান্তিকাল, এই কালে আমাদেরকে আসলে এই যুদ্ধে জয় হতে হবে, যাতে আমরা এই যে বিভিন্ন জনকে দাওয়াত দেওয়া এবং নিজেরও বিভিন্ন দাওয়াতে অংশ নেওয়া, এই কাজগুলো আমরা যেন না করি। আমরা জানি যেহেতু কানাডা শীত প্রধান দেশ, যখন সামার শুরু হয় আমাদের ভিতরে এক ধরনের তাগাদা এবং প্রেষণা থাকে যে কতক্ষণে আমরা রোদে যাব, আমরা বিচে যাব, আমরা পার্কে ঘুরে বেড়াবো, পিকনিক করব। কিন্তু এবছর এই সমস্ত পরিকল্পনাগুলো অবশ্যই বাদ দিতে হবে, কারণ সবাইকে একসঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। আমি যদি জামাল হোসেন আপনার কাছে জানতে চাই, এই সময় এবং একটি ক্রান্তিকাল আমরা পার করছি, একটি বিশেষ সময় আমরা পার করছি, তারপরও যারা নিয়মিত বিনিয়োগ করতেন, যারা রিয়েল এস্টেট মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এই পেশাতে রয়েছেন, এবং প্রচুর মানুষ আমরা জানি বাংলাদেশি কমোডিটি এদের সংখ্যা একেবারে কম নয়, যাদের প্রধান বিনিয়োগই হচ্ছে রিয়েল এস্টেট মার্কেটে। বিনিয়োগকারীদের জন্য আপনি কি বলবেন? আপনার যে অভিজ্ঞতা, আপনার যে কাজের পরিধি, কি মনে হচ্ছে আপনার কাছে, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? Thank you, Nindu bhai. This is a broad question. Earlier, I mentioned actually a little bit about it. The life never going to be same. Meaning, like when you see somebody in our community, we try to hug, right? And especially we see anybody else, we try to handshake. Now, we at the time we see someone, we get confused. Well, are you going to handshake? Like, and in a second we remember, oh, we have to maintain our social distance. So that's one part. So life is never going to be same. People will be always confused. Even next 10, 15, 20 years later, even though Corona is there, it's still going to be like, maintaining this kind of social distance, because we never encounter this kind of situation in not our generation, or maybe in not even 100 years ago. We don't know about that part. But in this generation, we never encounter this kind of situation. So, in other words, this is going to be, even Corona is gone or Corona is still there, this is going to be our new norm of life. We have to adapt ourselves in the circumstances
or the situation we are having at this moment. But life goes. We have to like do our own business. I'm in real estate. You are in other business. But again, life has to come back to normal. Now, when and how we don't know. Looks like some people saying maybe vaccination will be in March, April next year. Yes, then it's going to be like normal. We don't know yet. Going back to your question and final thoughts, I think I already mentioned that real estate market will be always good in Toronto because there's never going to be enough inventory. If we looked at 30 years ago in Toronto, how much population, and today how much population, and 5 years later how much population will be in this city, there is not enough space to live here. So again, we always short of inventory, and it's going to be continuously short of inventory. Although our sales is less, we are feeling some hiccups at this moment, or we are feeling not enough things we are doing for our business. But this is going to be continuously less inventory in Toronto. So for the investor, yes, we are confused now. In 3 months later, 6 months later, this has to come back. When come back, it will come back very hard. So I'm still positive, although it's not business as usual like 4 months ago. But again, in future, 6 months down the road or a year later, normal business will come back. Nothing to worry. But please maintain your social distance and do things accordingly. You guys mentioned 2 times here. Thank you very much for the opportunity to থ্যাংক ইউ জামাল হোসেন। আমরা যদি এমডি রহিম খুব সংক্ষেপে বলি, কমিউনিটির জন্য আপনি কি বলতে চান আমাদের একদম সময় শেষ পর্যায়ে? থ্যাঙ্কস মিন্টু ভাই अगेन। আমাদের এখানে ওই আমাদের আগের ভাইরা যেভাবে বললো আর কি, যেহেতু আমাদের করোনা ভাইরাস আসছে, আমাদেরকে ভাইরাসের সাথে আরো অনেকদিন থাকতে হবে। এটা মেবি 6 মাস, মেবি 6 বছর, উই ডোন্ট নো। তো সুস্থ থাকার জন্য সবাইকে যে সমস্ত গাইডলাইনগুলো সরকার থেকে দিয়েছেন, আমাদের সবাইকে ওগুলো মেনটেন করতে হবে। আমাদেরকে এখন নিউ নর্মালের সাথে অ্যাডজাস্ট করে চলতে শিখতে হবে। এটা আসলে অনেকে আমরা চাইলেও অনেক সময় দেখা যায় যে হাত চলে আসে হ্যান্ডশেক করার জন্য। তো এই অভ্যাসগুলো আমাদেরকে আস্তে আস্তে পরিবর্তন করে নতুন, যেটা আমাদের এখন নতুন নর্মাল, সেই অভ্যাসের সাথে আমাদেরকে অভ্যস্ত হইতে হবে। এটাই বলা, সবাই সুস্থ থাকার জন্য এই সমস্ত অ্যাডভাইসগুলো সরকার থেকে যেগুলো দেওয়া হচ্ছে এগুলা ফলো করা, সবাই সুস্থ থাকার জন্য এগুলো অবশ্যই করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আইনুর কবির চৌধুরী, যদি আপনার কাছে জানতে চাই, ফ্রন্ট লাইনে ছিলেন, দোকান নিয়মিত করছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন, এবং আপনি বলেছেন ক্রেতারাও আপনাকে সহযোগিতা করছে, কি বলবেন আপনি সবার জন্য? আমিও ধন্যবাদ মিন্টু ভাই। আপনার মাধ্যমে আমি আবার সবাইকে বলতে চাই, কানাডা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে নির্দেশনা দিচ্ছেন আমাদের সবাইকে, আমরা চেষ্টা করব সেটা মেনটেন করার জন্য। আমরা অবশ্যই একটু আবেগপ্রবণ জাতি, হয়তো বাঙালি, বাংলাদেশে আমরা আবেগ আছে আমাদের, এটাকে একটু সংযম কইরা আমরা সমাজের দূরত্ব মেনটেন কইরা, সামাজিক কাজ যে আমরা করবো না তা না, আমরা সামাজিক কাজও করব, বাট সেটা একটু দূরত্ব মেনটেন কইরা। আপনার আহাদ ভাই বলছে যে অনেকেই বাংলাদেশেও সাহায্য পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমিও সবাইকে আহ্বান করব, আমিও চেষ্টা করতেছি, আমিও যতটুকু আমার পক্ষে সম্ভব। এবং আপনার মাধ্যমে আমি আমার কমিউনিটিকে বলবো যে আপনারাও চেষ্টা করবেন সামাজিক দায়িত্ববোধ পালন করার জন্য, সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য, হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা মানার জন্য। আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবার বাঁচতে হবে, আমাদের দেশ ও জাতিকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের উপর সবার দায়িত্ব এটাকে মেনটেন করার জন্য। থ্যাংক ইউ মিন্টু ভাই, থ্যাংক ইউ এনআরবি টিভি। ধন্যবাদ আপনাকে। মাসুদ করিম, আপনার কাছে জানতে চাইবো নতুন কি আশার কথা আমাদেরকে শোনাবেন, এবং সর্বশেষ আসলে মিন্টু ভাই ধন্যবাদ।
আমি জানি যে অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে, তো যাবার আগে একটু কথা আমি বলবো যে ইতিমধ্যে এই ভাইরাসের মধ্যে আমরা কম বেশি 4-5 মাস আছি। তো আমাদের কিন্তু এনাফ অভিজ্ঞতা হয়েছে যে ভাইরাসটা কেমন, কি করতে পারে, কি ধরনের নিয়ম নীতি আমাদের মেনে চলা উচিত। তা আমরা অনেক দূর এগিয়েছি। আমার মনে হয় যে আল্লাহর রহমতে আমরা যারা বেঁচে আছি, সামনে যে এগিয়ে যেতে হবে, সেই সময়টুকু যারা এক্সপার্ট, যারা আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিচ্ছেন, আমার মনে হয় সেই অ্যাডভাইসগুলি ফলো করে যদি আমরা সামনের দিকে পথ চলি, বিশেষ করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অ্যাডভাইসগুলি, তাহলে আমার মনে হয় যে আরো তাড়াতাড়ি কিংবা আরো কম সময়ের মধ্যে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের কমিউনিটির বিশিষ্ট জনদের কথা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, যে করোনার সময় আমাদের গ্রোসারি দোকানগুলো কিভাবে তারা মেনটেন করেছে সোশ্যাল ডিস্টেন্স, এগুলো জানলাম। রিয়েল এস্টেট মার্কেটের অবস্থা কি হবে, মর্গেজ নিয়ে যাদের নানান প্রশ্ন ছিল সেগুলো আমরা জানলাম। রিয়েল এস্টেট মার্কেটে যারা বিনিয়োগ করতে চান তাদের কিভাবে আগানো উচিত সে বিষয়টি আমরা জানলাম। এবং যারা নিয়মিত আমাদেরকে ফোন করে থাকেন, বিভিন্ন পত্রিকা অফিসে ফোন করে জানতে চান আসলে পত্রিকাগুলো কবে আবার প্রকাশ হবে, সে বিষয়গুলো আমরা বিস্তারিত আপনাদেরকে জানালাম এবং কথা বললাম। আমরা জানি যে এটি একটি ক্রান্তিকাল, এটি একটি দুর্যোগকালীন সময়। এই সময় আসলে যে কথাটি বারবারই বলতে চাই, সবাই একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, একসঙ্গে আসলে বাঁচতে হবে, একসঙ্গে লড়াই করতে হবে। আমরা যদি সবাই একসঙ্গে থাকি, করোনার মতো দুর্যোগও আমাদের একসঙ্গে মোকাবেলা করা সম্ভব। এবং আমরা জানি এই যুদ্ধে শেষ পর্যন্ত মানুষই জয় হয়, মানুষই সবসময় জয় হয়েছে, জয় হবে সবসময় মানুষেরই। আসুন সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং দুর্গতদের পাশে দাঁড়াই, যাদের সাহায্যের দরকার তাদের পাশে আমরা দাঁড়াই। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।